সারা দেশে চলছে পরিবহন শ্রমিকদের অঘোষিত কর্মবিরতি, সব ধরনের যান চলাচলে বাধা। গাবতলীতে সময় সংবাদের গাড়ি ভাঙচুর। যাত্রী দুর্ভোগ চরমে, পণ্য পরিবহন ব্যাহত। বিক্রি আছে না, মাল সব পাইকারি আছে, গাছের ক্ষতি আছে। বিক্রি না হয় তাহলে আমি কালকে বাড়ি নিয়ে যাবো, হয় গরু খাওয়াতে হবে না, ছাগলে খাওয়াতে হবে না, হলে ফেলাই দিতে হবে। কোনো গাড়ি আপনার 50,000 টাকা ভাড়া দিলেও কোনো ড্রাইভার কাছে আমি যাবো না। সেদিকে এখানে ঘোরাঘুরি করতেছি, গাড়ি পাইতেছি না। মানুষকে জিম্মি করে এই কাজটা তো ঠিক না। ধর্মঘটকে স্বেচ্ছা অবসর বললেন নৌমন্ত্রী। রায়ের প্রতিবাদ করা দুঃখজনক মন্তব্য আইনমন্ত্রী। ধর্মঘট নাই, এখানে তো স্বেচ্ছায় অবসর নিচ্ছে শ্রমিক। জনগণকে কষ্ট না দিয়ে সেই বক্তব্য স্পষ্ট করেন, যদি সেটা যুক্তিসঙ্গত হয় এইটা দেখা হবে, কিন্তু যদি অযৌক্তিক হয় তাহলে এটা দেখা হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মোটুসি এবং আমি সঞ্জানা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীতে হরতালে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। জুন থেকে দ্বিতীয় দফা দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ। রংপুরে জাপানি নাগরিক হোশিকুনিও হত্যার দায়ে জেএমবির 5 জনের ফাঁসির আদেশ, একজন বেকসুর খালাস। সাইদির রায়ের পর গাইবান্ধার সুন্দরগঞ্জে তাণ্ডব চালিয়ে 4 পুলিশ সদস্যকে হত্যার 4 বছর পেরিয়ে গেলেও ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। অনেক আসামি জামিনে মুক্তি পাওয়ায় শঙ্কা। এবং নর্দমায় কুড়িয়ে পাওয়া শিশু 21কে দ্রুত হাসপাতাল থেকে সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়ে আদালতের প্রতিবেদন জমা। একাধিক মায়ের দুধ পান করায় জটিলতা সৃষ্টির আশঙ্কা চিকিৎসকদের। খুলনা বিভাগ থেকে রোববার তুলে নেওয়ার পর আজ থেকে আবারও সারা দেশে পরিবহন শ্রমিকদের অঘোষিত কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। সকাল থেকে বাংলাদেশ বাস ট্রাক মালিক সমিতি এবং সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যৌথ সিদ্ধান্তে এই কর্মবিরতি পালন করছেন তারা। এতে বন্ধ রয়েছে রাজধানী সহ দেশের সব রুটে দূরপাল্লার বাস চলাচল। এতে দুর্ভোগে পড়েছেন দূর দূরান্তের অসংখ্য যাত্রী। বন্ধ করে দেওয়া হয়েছে রাজধানীর অভ্যন্তরের বাস চলাচলও। রিপোর্টার শাহরিয়ার জামান দ্বীপ এবং ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাজধানীর গাবতলী বাস টার্মিনালে মঙ্গলবার সকাল থেকে দূরপাল্লার বাস চলাচলে বাধা দেন পরিবহন শ্রমিকরা। গন্তব্যে পৌঁছাতে বাসে চললেও বাস থেকে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। ধর্মঘটের সংবাদ সংগ্রহ করতে গেলে সময় সংবাদের রিপোর্টার ও চিত্র সাংবাদিককে লাঞ্ছিত করে পরিবহন শ্রমিকরা। এ সময় উত্তেজিত হয়ে সময় সংবাদের গাড়িও ভাঙচুর করে তারা। আমাদের এই কষ্ট চাই না, সবাই সুস্থ মতো বাড়ি যেতে পারে। আমাদের কথা তো কেউ শুনতেছে না, আমরা গাড়িতে যাব, গাড়ি ছাড়ছে না। খুলনাতে বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠকের পর সোমবার ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হলেও কেন্দ্রীয় সিদ্ধান্তে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েন বাস স্ট্যান্ডে আসা যাত্রীরা। গন্তব্যে যেতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন তারা। এখানে আসার পর দেখছি যে প্যাসেঞ্জারের এই অবস্থা, সবাইকে সাফা করতে হচ্ছে। এটা তো জনদুর্ভোগ, মানুষকে জিম্মি করে এই কাজটা তো ঠিক না। একই অবস্থা বরিশালেও। সকাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। পাশাপাশি শ্রমিকরা একজোট হয়ে বাধা দিয়েছে অন্যান্য যানবাহন চলাচলেও। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। বাংলাদেশ বাস ট্রাক অ্যাসোসিয়েশন, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সহ মালিক শ্রমিক সমন্বয় পরিষদ একটা জরুরি সভায় এই মর্মে সিদ্ধান্ত দেওয়া হয় যে আজকে সকাল থেকে সারা বাংলাদেশে কর্মবিরতি পালন করা হবে। ধর্মঘটের কারণে অচলাবস্থা নেমে এসেছে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের বাণিজ্যিক কার্যক্রমে। যানবাহন না থাকায় আটকা পড়েছেন ভারত ফেরত শত শত যাত্রী। এদিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আটকা পড়েছে সহস্রাধিক পণ্যবাহী ট্রাক। ধর্মঘট প্রবলেম, বাসা আসছিলাম, আটকে গেছি। চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলাম, ফেরার পর 2 দিন ধরে বেনাপোলে আটকে রয়েছি। সারা দেশে কর্মবিরতি পালন করলেও চট্টগ্রামে ছিল কিছুটা ভিন্ন চিত্র। সকাল থেকে ছেড়ে গেছে দূরপাল্লার সকল বাস। তবে ধর্মঘটে সমর্থন জানালেও দ্রুত সমাধানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন পরিবহন নেতারা। হঠাৎ সকালে আমরা শুনেছি তার পরিবহন ধর্মঘটের কথা, কিন্তু মালিকরা বা শ্রমিকরা, অনেক শ্রমিকরা জানে না, যার কারণে তারা গাড়ি চালাচ্ছে। প্রয়োজন ছিল সেটা আগে থেকে জনগণকে অভিহিত করা। আজকে রাস্তায় জনগণ কষ্ট পাচ্ছে।
ময়মনসিংহে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল। সন্ধ্যার পর বাস স্ট্যান্ডে এসে ফিরে যান যাত্রীরা। কালকে আমার এক্সাম আছে, 3-4 ঘন্টা যাবত এখানে বসে আছি, কোনো পরিবহন যাচ্ছে না ঢাকার দিকে। এছাড়া কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাজশাহী ও সিলেট বিভাগে বন্ধ আছে দূরপাল্লার যানবাহন চলাচল। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। সারা দেশে পরিবহন শ্রমিকদের অঘোষিত কর্মবিরতিকে ধর্মঘট বলতে নারাজ নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। তিনি বলেন, ধর্মঘট নয়, শ্রমিকরা কাজ করবেন না বলে স্বেচ্ছায় অবসরে গেছেন। এ সময় সাংবাদিকদের তিনি একথা বলেন। ধর্মঘট নাই, এখানে তো স্বেচ্ছায় অবসর নিচ্ছে শ্রমিক, কোনো ধর্মঘট ডাকে নাই তারা। দুর্ভোগের ঘটনা ঘটছে, এখানে কোনো ধর্মঘট কেউ ডাকে নাই। যেটা জানা গেছে সেটা হলো শ্রমিকরা অবসর নিচ্ছে, তারা কাজ করবে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। এদিকে আদালতের রায়ের প্রতিবাদ করে পরিবহন ধর্মঘট পালন করা দুঃখজনক বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, রাস্তায় জনগণকে কষ্ট দিয়ে নয়, কারো কোনো বক্তব্য থাকলে তা আদালতে উপস্থাপন করতে হবে। দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে আইনমন্ত্রী এই মন্তব্য করেন। রায়ের প্রেক্ষাপটে যে ধর্মঘট, এটা দুঃখজনক। আদালত যদি মনে করেন যে এটা আমি ধর্তব্যের মধ্যে ধরব না, তাহলে পরে এটা অবমাননা মনে করবেন না, এটাই আইন। আর যদি তিনি মনে করেন যে হ্যাঁ এটা ধর্তব্যের মধ্যে আমি নিব, তাহলে পরে এটা অবমাননা হিসেব নেওয়া যাবে। যারা ধর্মঘট করছেন তাদের উদ্দেশ্যে আমি শুধু এইটুকু বলতে চাই যে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আদালতের সামনে উপস্থাপন করতে পারেন, জনগণকে কষ্ট না দিয়ে সেই বক্তব্য স্পষ্ট করেন। যদি সেটা যুক্তিসঙ্গত হয় তাহলে আমি বলতে পারি যে এইটা দেখা হবে, কিন্তু যদি অযৌক্তিক হয় তাহলে এটা দেখা হবে না। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আছেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ, দর্শক, আপনারা জানেন সকাল 6টা থেকে শুরু হওয়া পরিবহন ধর্মঘট কিন্তু 13 ঘন্টা অতিবাহিত হয়ে এখন সন্ধ্যা 7টা বাজে, এখনো কিন্তু চলছে। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ডে। সেখানে কিন্তু এখন পর্যন্ত কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। এর আগে আমি সায়দাবাদ, গাবতলী সহ বিভিন্ন জায়গায় ঘুরেছি, সেখানেও কিন্তু প্রায় একই অবস্থা বিরাজ করছে। এবং আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যে এখনো কিন্তু অনেক যাত্রী কিন্তু আসছেন এবং তারা ভাবছেন যে আসলে দেখা যায় যে বিভিন্ন হরতাল বা অবরোধের সময় কিন্তু সন্ধ্যা দিয়ে কিছু গাড়ি ছাড়ে, কিন্তু আজকের অবরোধে কিন্তু এখন পর্যন্ত একটি গাড়ি ছাড়েনি। এবং আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ঢাকার ভিতরে অভ্যন্তরে যে বাসগুলি ছিল সেই বাসগুলো কিন্তু সম্পূর্ণ বন্ধ, অর্থাৎ ঢাকা শহরে এই মুহূর্তে আসলে কোনো ধরনের কোনো রকমের বাস চলাচল করছে না। তো এখানকার শ্রমিক নেতারা বা শ্রমিকরা যেটি বলছেন আসলে যে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে তারা কিন্তু এই ধর্মঘট চালিয়ে যাবেন। সেটা আসলে কত সময় পর্যন্ত চলবে বা কি সময় পর্যন্ত চলবে তারা কিন্তু বলতে পারছেন না। এই মুহূর্তে এই মহাখালী বাস স্ট্যান্ডে কিন্তু শ্রমিকরা অপেক্ষা করছেন যে তারা আসলে চাচ্ছেন যে তাদের যে শ্রমিক নেতারা রয়েছেন তারা আসলে সরকারের বিভিন্ন মহল সাথে কথা বলছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছেন যে তাদের মাধ্যমে একটি সিদ্ধান্ত আসে হোক। কারণ তারা যেটি আমাদেরকে বলেছেন আসলে এই বাস বন্ধ থাকলে যে সাধারণ যাত্রীরা ক্ষতিগ্রস্ত হয়, তার সাথে সাথে তারাও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। আর সাধারণ যাত্রীরা আমাদেরকে যেটি বলেছেন যে আসলে তারা বিভিন্ন ধরনের কাজের কারণে তাদের ঢাকার বাইরে যেতে হবে। এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে গতকালকে দুপুরে যখন আসলে এই পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয় তারপরেই কিন্তু তারা আসলে সিদ্ধান্ত নিয়েছিলেন যে আজকে তারা ঢাকার বাইরে অন্যান্য কাজে যাবেন। কিন্তু এখন পর্যন্ত এই পরিবহন ধর্মঘটটি আসলে চলার কারণে তারা কিন্তু বিভিন্নভাবে ভোগান্তির শিকার হচ্ছে। তো আসলে সর্বশেষ এই কথাটি বলতে হয়, 13 ঘন্টা অতিবাহিত হওয়ার পর এখনো পরিবহন ধর্মঘট চলছে এবং শ্রমিক নেতারা বা শ্রমিকরা এখানে যারা আছেন তারা বলছেন যে অনির্দিষ্টকালের মধ্যে তারা এই পরিবহন ধর্মঘট চালিয়ে যাবেন। তো এই ছিল আসলে আমার কাছে এখানকার থেকে সর্বশেষ খবর। মৌটিসি। দর্শক, মহাখালী বাস টার্মিনাল থেকে পরিবহন শ্রমিকদের অঘোষিত কর্মবিরতির বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে সিপিবি বাসদ সহ কয়েকটি বাম দলের ডাকা আধাবেলা হরতালে রাজধানীতে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শাহবাগ থেকে আটক করা হয়েছে 10 হরতাল সমর্থনকারীকে। গ্যাসের দাম না বাড়ানো ও হামলার প্রতিবাদে 15ই মার্চ জ্বালানি মন্ত্রণালয়ে ঘেরাও কর্মসূচি ঘোষণা দিয়েছে হরতালকারীরা। সকাল থেকে তৃতীয়বারের মতো বেলা 10:30টার কিছু পরে শাহবাগ মোড় অবরোধ করতে চাইলে হরতাল সমর্থনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ।
হরতালকারীরা এর প্রতিবাদ করলে জলকামানের পাশাপাশি টিয়ারশেল নিক্ষেপ শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জবাবে পুলিশকে লক্ষ্য করে হরতাল সমর্থনকারীরাও ইটপাটকেল নিক্ষেপ করলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। টিএসসি থেকে শাহবাগ পর্যন্ত বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল। আটক করা হয় বেশ কয়েকজনকে। পুলিশের দাবি তাদের কাজে বাধা দেয়া আইন শৃঙ্খলা রক্ষায় তারা ব্যবস্থা নিয়েছে। তবে এ ধরনের হামলাকে ন্যাক্কারজনক উল্লেখ করে এর প্রতিবাদে 15ই মার্চ জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে হরতালকারীরা। মালিবাগে, শান্তিনগরে, মিরপুরে পুলিশ অতর্কিতে হামলা চালিয়েছে। টিয়ার গ্যাস নিক্ষেপ এবং লাঠিচার্জের মাধ্যমে, অনেক গরম পানি নিক্ষেপের মাধ্যমে অনেককে আহত করা হয়েছে। তারা এখানে পুলিশের সাথে ইটপাটকেল নিক্ষেপ করেছে, আপনারা দেখেছেন। আমাদের বাধার সৃষ্টি করেছেন, জনগণের ভোগান্তি সৃষ্টি করেছেন। আমরা বাধ্য হয়ে আমাদের যে আইনানুগ ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করেছি। আমরা 10-11 জনকে গ্রেপ্তার করেছি। এদিকে হরতাল শেষ হওয়ার কিছু আগে প্রেস ক্লাবের সামনে হরতাল সমর্থকদের উপর হামলা চালায় হরতাল বিরোধীরা। পরে সেখানে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। কোথাও হরতাল পালিত হয় নাই, এটি দেখার পর তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তারা কত জনবিচ্ছিন্ন এবং তাদের দাবি দেওয়ার সাথে যে জনগণ নাই। এর আগে সকালে শাহবাগ মোড়ে শান্তিপূর্ণ মিছিলের পাশাপাশি বেশ কয়েকবার রাস্তা অবরোধ করে রাখে হরতাল সমর্থনকারীরা। এ সময় তারা হরতালের যৌক্তিকতা তুলে ধরেন। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাব দ্রব্যমূল্যের উপরে পড়বে, মানুষের জীবনযাত্রার উপরে পড়বে। আমরা হরতাল করছি একদম সাধারণ মানুষের প্রয়োজনে। আর গ্যাসের দাম বেড়ে গেলে আগামী দিনে লক্ষ লক্ষ মানুষের সংকট বাড়বে। গ্যাসের দাম যে বাড়ানো হলে এই টাকাটা কার কাছে যাবে? যারা এই সাপ্লাইয়ের সাথে যুক্ত আছেন, সেটা তো আসলে দেশের সাধারণ মানুষ নয়, সেটা কিছু লুটপাটকারী। তবে হরতালে রাজধানীর সব সড়কে যান চলাচল ছিল স্বাভাবিক। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। আজ শেষ হচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলা। মেলা প্রাঙ্গণে সব বয়সীদের ভিড়। গ্যাসের দাম দ্বিতীয় দফায় জুন থেকে বাড়ানোর সরকারি সিদ্ধান্তের উপর 6 মাসের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে দাম বাড়িয়ে দেয়া গণবিজ্ঞপ্তি কেন অবৈধ নয় তাও জানতে চেয়েছেন আদালত। শুনানিতে বছরে 2 দফায় গ্যাসের দাম বৃদ্ধির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, বিইআরসির সিদ্ধান্ত পেলেই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি আইন বলছে বছরে একবারই গ্যাসের মূল্য বৃদ্ধি করা যাবে, তাও গণশুনানির 90 দিনের মধ্যে। কিন্তু শুনানির 6 মাস পর গত 23 ফেব্রুয়ারি 2 ধাপে গ্যাসের মূল্য বাড়িয়ে গণবিজ্ঞপ্তি জারি করে বিইআরসি, যেখানে আবাসিক খাতে প্রথম ধাপে 1 চুলা 750 টাকা এবং 2 চুলা 800 টাকা নির্ধারণ করা হয়, যা কার্যকর হবে বৃহস্পতিবার থেকে। আর দ্বিতীয় ধাপে 1 চুলা 900 টাকা এবং 2 চুলা 950 টাকা করা হয়, যেটি কার্যকরের কথা ছিল 1 জুন থেকে। মঙ্গলবার আদালতে গ্যাসের মূল্যবৃদ্ধির যৌক্তিকতা নিয়ে তেমন আলোচনা না হলেও বছরে 2 ধাপে মূল্যবৃদ্ধির আইনি দিকটি উচ্চ আদালতে তুলে ধরেন ক্যাবের আইনজীবী। যদিও নির্দেশনা না থাকায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এ বিষয়ে কোনো শুনানি করেননি। পরে জুন থেকে কার্যকর হতে যাওয়া গ্যাসের দামের ওপর স্থগিতাদেশ দিয়ে গ্যাসের মূল্যবৃদ্ধি কেন অবৈধ নয় তা সরকারের কাছে জানতে চেয়েছেন হাইকোর্ট। 23 ফেব্রুয়ারি 2017 তারিখে যে গণবিজ্ঞপ্তি জারি করেছিল গ্যাসের মূল্য বৃদ্ধি করে, সেইটাই আপনার কেন অবৈধ ঘোষণা করা হবে না সেই জন্য রুল ইস্যু করেছেন। এবং দ্বিতীয় ফেজ যেটা ইফেক্টিভ হবে 1 জুন 2017 থেকে, সেইটা স্টে করেছেন 6 মাসের জন্য। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বিইআরসির সিদ্ধান্তের পরই এ আদেশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা। 34(5) যেটা আছে 1 বছরে একবারই শুধুমাত্র বৃদ্ধি করা যাবে। এই ক্ষেত্রে যেহেতু প্রস্তাবনাটা ছিল 2 বার, সেই ক্ষেত্রে কোর্ট একটাকে কাটেল করে দিয়ে আরেকটাকে অব্যাহত রেখেছে। বার্কের যিনি রেসপন্সিবল অথরিটি, তার সাথে আলাপ করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। তিনি জানান, 4 সপ্তাহের মধ্যে আদালতে এ রুলের জবাব দিতে হবে বিইআরসির চেয়ারম্যান ও সচিবকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গ্যাসের দাম দ্বিতীয় দফা বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করায় উচ্চ আদালতকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাসাস আয়োজিত এক আলোচনা সভায় দেয়া বক্তব্যের এক পর্যায়ে তিনি আদালতকে ধন্যবাদ জানান। জনস্বার্থে সরকারের পক্ষ থেকে গ্যাসের দাম প্রথম দফায়ও বাড়ানো উচিত হবে না বলে মনে করেন তিনি। এই গ্যাসের মূল্য বৃদ্ধি হওয়ার কোনো কারণ নেই, কোনোভাবেই এটা যৌক্তিক নয় এবং এখন গ্যাসের দাম বাড়ানোর কোনো প্রয়োজনই ছিল না। আজকে আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের আদালত, উচ্চ আদালতে থেকে বোধহয়
১ জুন থেকে স্টে করা হয়েছে। দ্বিতীয় দফা, প্রথম দফাটা নয়, সুতরাং প্রথম দফাতেও কিন্তু জনগণ তাও সেইভাবে তারা আপনার নিগৃহীত হবে এবং তাদের পকেট থেকে টাকা বের করে নিয়ে যাওয়া হবে। আগামীকাল প্রধানমন্ত্রী যে বিদ্যুৎ প্রকল্পগুলো উদ্বোধন করবেন তা থেকে ১৩২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। দুপুরে বিদ্যুৎ ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়টি বার্কের উপর নির্ভর করছে উল্লেখ করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুতের উৎপাদন খরচ ও পরিবেশন খরচ সমন্বয় করেই দাম নির্ধারণ করা হবে। চলমান যেভাবে আমরা ডেভেলপ চলছি সেটারই একটা উদ্বোধন হতে যাবে। এই পাওয়ার প্ল্যান্টগুলো থেকে আমরা মোট ১৩২৫ মেগাওয়াট বিদ্যুৎ আমরা পাব। সেগুলো ইতিমধ্যে শুরু হয়ে গেছে পাওয়ার প্ল্যান্টগুলো। আমরা কিন্তু বিদ্যুৎ অলরেডি নেওয়া শুরু করেছি। সেগুলো আগামীকালকে মাননীয় প্রধানমন্ত্রী সেটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এবং শতভাগ বিদ্যুতায়ন প্রজেক্টের অধীনে আমরা আরো 10টি উপজেলা আগামীকালকে উদ্বোধন করতে যাব। সব গডফাদারের বিরুদ্ধে আপোষহীন লড়াই শুরু হয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দলে কেউ গডফাদার ভাবমূর্তি তৈরি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গডফাদার ভাবমূর্তি কেউ তৈরি করলে তার বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের আমাদের নেত্রীর অবস্থান অত্যন্ত কঠোর। আমি ছাত্র নেতাদের বলবো, কেউ গডফাদারের ভাবমূর্তি গড়ে তুলো না। যারা হরতাল ডাকেন, ধর্মঘট ডাকেন, তাদের উদ্দেশ্যে আমি শুধু এটুকু বলতে চাই, হরতাল এখন আর গণতান্ত্রিক আন্দোলনে দাবি আদায়ের কার্যকর হাতিয়ার নয়। সন্ধ্যার সময় আরো থাকছে। শেখ কামাল ক্লাব কাপের ফাইনালের মঞ্চে ওঠার লড়াইয়ে মুখোমুখি চট্টগ্রাম আবাহনী ও পোচেন সিটিজেন। প্রথমার্ধ শেষে ম্যাচে ১-১ সমতা। রংপুরে জাপানি নাগরিক হোশিকুনিও হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির ৫ সদস্যকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সকালে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার বহুল আলোচিত এই হত্যা মামলার রায় ঘোষণা করেন। তবে মামলার ৬ আসামির মধ্যে আবু সাইদের খালাস পাওয়ায় আদালত তার পর্যবেক্ষণে বলেছেন, সাইদের বিরুদ্ধে অভিযোগপত্রে যেভাবে অভিযোগ আসা উচিত ছিল সেভাবে না আসায় সাইদ খালাস পেয়েছেন। রংপুর থেকে ওমর ফারুকের ছবিতে খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। হোশিকুনিও হত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রংপুর আদালত পাড়ায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। সকাল 9:30টার দিকে মামলার ৬ আসামির মধ্যে গ্রেফতার ৫ জনকে হাজির করা হয় আদালতে। 2015 সালের 3রা অক্টোবর রংপুরের আলুটারি এলাকায় গুলি করে হত্যা করা হয় জাপানি নাগরিক হোশিকুনিওকে। ঘটনার পর থেকেই এই হত্যাকাণ্ডের জন্য জঙ্গি সংগঠনকে দায়ী করে আসছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বিভিন্ন সময় গ্রেফতার করা হয় জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা সহ ৫ জনকে। তদন্ত শেষে গেল বছরের 3রা জুলাই 8 জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। 7ই আগস্ট গঠন করা হয় অভিযোগ। 60 কার্য দিবস শুনানিতে রাষ্ট্রপক্ষে 55 জন এবং আসামি পক্ষে 1 জন সাফাই সাক্ষ্য দেন। আর মঙ্গলবার ঘোষণা করা হলো মামলার রায়। এই যে 5 জন যাদের মৃত্যুদণ্ড দিয়েছেন তারা সবাই পূর্ব পরিকল্পিত সাথে সম্পৃক্ত ছিল এবং এই হত্যাকাণ্ডে হত্যা সহ রাষ্ট্রপক্ষ সম্পূর্ণভাবে প্রমাণ করায় বিজ্ঞ আদালত 5 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে যেভাবে প্রতিবেদন আনা উচিত ছিল সেভাবে না আনার জন্য তাকে আবু সাইদকে এই মামলা থেকে খালাস দিয়েছেন। আমরা রায় পাওয়ার পরে এই ব্যাপারে প্রয়োজনীয় আমরা আইনগতভাবে রাষ্ট্রপক্ষ ব্যাপারে পদক্ষেপের জন্য চিন্তা ভাবনা করবেন। এদিকে ন্যায় বিচার পাননি দাবি করে এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। মামলার কোনো কিছু না থাকায় আমরা কোনো কিছু বলতে পারছি না। এই মামলার রায়ের কপি সংগ্রহ হওয়ার পর আমরা নথি পর্যালোচনা করে রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করব। মামলার চার্জশিটভুক্ত 2 আসামি নজরুল ও সাদ্দাম কথিত বন্দুক যুদ্ধে মারা যাওয়ায় অভিযোগ থেকে বাদ দেওয়া হয় তাদের নাম। 2015-16 সালে দেশে একের পর এক যেসব টার্গেট কিলিং এর ঘটনা ঘটেছে তার মধ্যে এটি হচ্ছে প্রথম মামলা যেটির রায় ঘোষণা করা হলো এবং রায়ে 6 আসামির মধ্যে 5 জনকে দেওয়া হলো চূড়ান্ত সাজা। বিচারিক আদালতের এই রায় উচ্চ আদালতেও বহাল থাকবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, রংপুর। জামায়াত নেতা সাঈদীর রায় ঘোষণার পর গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় তাণ্ডব চালিয়ে 4 পুলিশ সদস্যকে হত্যার 4 বছর পার হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। আসামিদের কেউ কেউ এরই মধ্যে জামিনে মুক্তি পাওয়ায় শঙ্কায় রয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বিচার দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনরা। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। 2013 সালের 28 ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী জামাত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় নারকীয় তাণ্ডব চালায় জামাত শিবিরের ক্যাডাররা। রেল স্টেশন সহ আশপাশের বিভিন্ন স্থাপনা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয়। বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা চালিয়ে 4 পুলিশ সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে তারা। ওই ঘটনার পর 4 বছর পার হলেও প্রধান আসামি মাওলানা আব্দুল আজিজ গ্রেপ্তার হয়নি। এখনো আমাদের নিরাপত্তা বলতে কিছু নাই। আর 4 বছর হচ্ছে আমি আমার গ্রামের বাড়ি যেতে পারি না। সেই মূল হোতারা বহাল তবিয়তে বামনডাঙ্গায় অবস্থান করছেন। দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে না পারলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে মনে করেন বিশিষ্টজনরা। আমরা আশা করেছিলাম যে আজিজের আপনার হলে গ্রেপ্তার খুব তাড়াতাড়ি হবে, এটা এর আগে হওয়া উচিত ছিল। যদি বিচার কার্য সম্পন্ন করা না হয় কিংবা শুরু করা না হয়, এরা নতুনভাবে চিন্তা করতে পারে, সাহস সঞ্চয় করতে পারে, এত বড় ঘটনা ঘটিয়েও বসবাস করা যায়, থাকা যায়। তবে এবছরই মামলাটির বিচার কাজ শেষ হবে বলে আশা করছেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। এখন মাওলানা আজিজকে ধরার জন্য পুলিশ আপ্রাণ চেষ্টা করছে এবং সেও যদি নাও আসে, যারা আসেনি তাদের অ্যাবসেন্সিয়ালি আমাদের ট্রায়াল হতে কোনো বাধা নাই। 2014 সালের 14 সেপ্টেম্বর জামাত নেতা ও সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুল আজিজ সহ 235 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। তাদের মধ্যে 227 জন জামিনে, হাজতে আছেন 2 জন, আর আব্দুল আজিজ সহ বাকি 6 আসামি পলাতক। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। অমর একুশে গ্রন্থমেলার শেষ দিনে যারা মেলা থেকে ফিরছেন সবার হাতেই বই। এতদিন যারা কেনার তালিকা করেছেন, গেল কয়েকদিন ধরে তারা বই কিনে ফিরছেন বাড়ি। বিক্রি ভালো হওয়ায় খুশি প্রকাশকরাও। আজ মেলা চলবে রাত 8:30 পর্যন্ত। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন আমাদের রিপোর্টার তারিকুল ইসলাম সৌরভ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৌরভ। ঐশী, আজকে আর কিছুক্ষণ পরেই শেষ হচ্ছে বইমেলা। বাংলা একাডেমির হিসেবে, কিছুক্ষণ আগের হিসেবে বাংলা একাডেমির এইবারকার বইমেলায় 58 কোটি 60 লক্ষ টাকার বিক্রি হয়েছিল। গত বছর যেটা ছিল 40 কোটি 30 লক্ষ টাকা। আর এবার বই বিক্রি হচ্ছে 3646টি। গতবার যা ছিল 3444টি। দর্শক, এই বইমেলাটি আর কিছুক্ষণ পর শেষ হয়ে যাচ্ছে। 1 মাস নানা বৈচিত্র্য, নানা অবয়ব, নানা স্মৃতি নিয়ে এটি আর কিছুক্ষণ পরই শেষ হয়ে গেল। 11টা শুরু হয়েছে। আজকে শেষ দিনেও কিন্তু বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। বিকেলের পর এটি বেড়েছে। আজকে সকালেও শিশু প্রহর দিয়ে শুরু হয়েছিল। এরপর থেকে বিপুল সংখ্যক লেখক, পাঠক এবং প্রকাশকদের মিলন মেলায় বাংলা একাডেমির মূল প্রাঙ্গণ এবং এই বর্ধিত সোহরাওয়ার্দী প্রাঙ্গণ উৎসব মুখর হয়ে উঠেছে। আর এই বইমেলাটি 2017 জন্য শেষ হয়ে গেল, কিন্তু যে স্মৃতি রেখে গেল, যে বই রেখে গেল, যে অসংখ্য বই রেখে গেল, সেটি বাঙালির পুরো বছর জুড়ে সমৃদ্ধ করবে। বাঙালির চেতনায়, বাঙালির সমৃদ্ধিতে এটি অগ্রগণ্য ভূমিকা পালন করবে, এটি নিঃসন্দেহেই বলা যেতে পারে। পৃথিবীতে অনেক বইমেলা আছে, সে কথা আমরা বারবার বলছি। পৃথিবীতে অনেক ধরনের বইমেলা আছে, কিন্তু এই বইমেলার ঐশ্বর্য তার ইতিহাসের সাথে যোগ সাজস থাকার কারণেই। এ কারণে এটি একটি অনন্য মেলা হয়ে উঠেছে। এই মেলার চাইতে আকারে, ঐশ্বর্যে, বৈভবে অনেক বড় মেলা হতে পারে পৃথিবীতে, কিন্তু এটি মাসব্যাপী এবং পৃথিবীতে সবচেয়ে বেশি সময় ধরে এই মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে। এবং লেখক পাঠক এবং এদের মিলন মেলায় পুরো মেলাটি অনন্য একটি মেলায় রূপ নেয় প্রতি বছরই। আরো হয়তো 11 মাসের জন্য অপেক্ষা রইল। হয়তো বা আবারও সাদা কাগজগুলো অক্ষরে ভরে উঠবে, হয়তো আবারও সেই কম্পিউটারের কিবোর্ডের গতি বাড়বে হচ্ছে প্রকাশকদের ব্যস্ততা, বাড়বে প্রিন্টিং যে হাউসগুলো সেগুলোর ব্যস্ততাও। সবকিছু মিলিয়ে এই বইমেলা শেষ হবে, কিন্তু এর সাথে কিন্তু মূল পাঠকদের যে বিষয়গুলো রয়েছে, পাঠকরা এখন পড়বেন, সেটাই প্রত্যাশা করছেন সকলে। তো এই ছিল বইমেলা থেকে আজকের মতো সর্বশেষ খবরাখবর। দেশের বাইরের খবর।
যুক্তরাষ্ট্রের 2018 সালের বাজেটে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে বরাদ্দ $5,400 কোটি বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন রাজ্যের গভর্নরদের এক সমাবেশে অংশ নিয়ে ট্রাম্প আসন্ন অর্থ বছরের জন্য তার বাজেট পরিকল্পনার কথা তুলে ধরেন, যা বিগত বছরের তুলনায় প্রায় 10% বেশি। এদিকে 7টি মুসলিম দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের প্রবেশে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা বহালের আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির আপিল কোর্ট। নতুন নির্বাহী আদেশ না আসা পর্যন্ত আদালতের এই আদেশ বহাল থাকবে। অন্যদিকে এবছরই ওবামা কেয়ারের চাইতেও ভালো বিকল্প স্বাস্থ্যনীতির ঘোষণা দেবেন বলে জানিয়েছেন ট্রাম্প। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের খবর। আসলে দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হয়েছে পোচেন সিটিজেন এফসি। শেষ খবর পাওয়া পর্যন্ত ম্যাচে 2-1 গোলে এগিয়ে রয়েছে পোচেন সিটিজেন। পরিচিত কন্ডিশনের সুযোগ নিয়ে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর প্রভাব বিস্তার করে খেলতে থাকে চট্টগ্রাম আবাহনী, যার ধারাবাহিকতায় খেলার মাত্র 5 মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কিন্তু অধিনায়ক মামুনুল ইসলামের ক্রস থেকে থিয়াগো টায়সন গোল করতে না পারলে এগিয়ে যেতে ব্যর্থ হয় চট্টগ্রাম আবাহনী। তবে ম্যাচের 23 মিনিটে গোল করে দলকে লিড উপহার দেন জামাল ভুঁইয়া। শুরুটা এলোমেলো হলেও দ্রুতই নিজেদের গুছিয়ে নিয়ে পাল্টা আক্রমণে যায় পোচেন সিটিজেন। ম্যাচের 30 মিনিটে তাদের দুর্দান্ত একটি আক্রমণ প্রতিহত করেন চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। তবে 43 মিনিটে পেনাল্টি থেকে গোল করে পোচেন সিটিজেনকে সমতায় ফেরান জ্যাং অং। আর বিরতি থেকে ফিরে স্বাগতিকদের লিড এনে দেন পার্ক সিয়ং। এবং ক্রাউডের একাংশ আপনারা দেখতে পাচ্ছেন যারা সামাল খানের উদ্দেশ্যে অত্যন্ত কুশলী একজন খেলোয়াড় এবং শেষ পর্যন্ত যে টোকাটি দিলেন। সন্ধ্যার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সারা দেশে চলছে পরিবহন শ্রমিকদের অঘোষিত কর্মবিরতি, সব ধরনের যান চলাচলে বাধা, যাত্রী দুর্ভোগ চরমে। ধর্মঘটকে স্বেচ্ছা অবসর বললেন নৌমন্ত্রী। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীতে হরতালে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। জুন থেকে দ্বিতীয় দফা দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ। রংপুরে জাপানি নাগরিক হোশিকুনিও হত্যার দায়ে জেএমবির 5 জনের ফাঁসির আদেশ, একজন বেকসুর খালাস। সাঈদীর রায়ের পর গাইবান্ধার সুন্দরগঞ্জে তাণ্ডব চালিয়ে 4 পুলিশ সদস্যকে হত্যার 4 বছর পেরিয়ে গেল ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। অনেক আসামি জামিনে মুক্তি পাওয়ায় শঙ্কা। এবং নর্দমায় কুড়িয়ে পাওয়া শিশু 21কে দ্রুত হাসপাতাল থেকে সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়ে আদালতে প্রতিবেদন জমা। একাধিক মায়ের দুধ পান করায় জটিলতা সৃষ্টির আশঙ্কা চিকিৎসকদের। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গেই থাকুন সময়।